আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন 21 ঘন্টার আলোচনা। গত 47 বছরে এত উঁচু পর্যায়ে বৈঠক আর হয়নি। চুক্তির কলম তোলার মতো অবস্থা, তারপর একটা ফোন এলো আর সব শেষ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা যেভাবে ভেস্তে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে সারা দুনিয়ায়। আর সেই ব্যর্থতার জের ধরে যুক্তরাষ্ট্র এখন ইরানের সব বন্দর অবরোধ করতে নেমেছে। মিত্রদের পিছিয়ে যাওয়া, কূটনীতির টেবিল ভাঙা, একটার পর একটা ঘটনায় এই যুদ্ধ এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইসলামাবাদে ঠিক কি হয়েছিল? পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে আশাবাদী কূটনৈতিক উদ্যোগ। দুই পক্ষই এসেছিল কিছু একটা করার সদিচ্ছা নিয়ে, অন্তত ইরানের দাবি সেটাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে। অর্থাৎ চুক্তির নামটুকু পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কালি শুকোনোর আগেই সব উল্টে গেল। তাহলে শেষ মুহূর্তে কি হলো? আরাগচির দাবি, বৈঠক চলার মাঝেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কাছে একটি ফোন আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আরাগচির ভাষায়, সেই ফোন কলের পর আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র এবং ইরানের উপর থেকে সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে চলে যায়। এটি যদি সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, শান্তি চুক্তিতে সবচেয়ে বড় বাধাটা আসলে কোথা থেকে আসছিল? যুক্তরাষ্ট্রের নিজের অনিচ্ছা থেকে নাকি তৃতীয় একটি পক্ষের চাপ থেকে? 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি। এরপর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হয়েছে জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। বিদায়টাও ছিল আচমকা। দীর্ঘ আলোচনার পর এত সংক্ষিপ্ত বিদায় বার্তা নিজেই অনেক কিছু বলে দেয়। শান্তি আলোচনার ব্যর্থতার দায় কার? এই প্রশ্নে দুই পক্ষের বক্তব্য সরাসরি পরস্পর বিরোধী। ইরানের ভাষ্য পরিষ্কার, আরাগচির অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনায় এক চুলো ছাড় দেয়নি, বারবার অবস্থান পরিবর্তন করেছে এবং নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। এত দীর্ঘ বৈঠকে একটি দেশ যদি একবারও নমনীয় না হয় তাহলে সমঝোতা হওয়ার কথা নয়। ইরানের যুক্তিটা এটাই। আরাগচি আরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। এই অভিযোগটি গুরুতর। এর মানে হলো, ইরানের দৃষ্টিতে ইসলামাবাদের বৈঠক আদতে শান্তির উদ্যোগ ছিল না, এটা ছিল ভিন্ন কৌশলে আত্মসমর্পণ আদায়ের চেষ্টা। আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতার প্রতিদান শত্রুতা। কথাটা ছোট কিন্তু বার্তাটা বড়। ইরান ভবিষ্যতেও একই ভাষায় কথা বলবে। ইরানের প্রেসিডেন্টও একই সুরে কথা বলেছেন। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য, ওয়াশিংটন যদি তাদের কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে এবং ইরানের অধিকারের প্রতি সম্মান দেখায় তবে এখনো একটি সমঝোতা সম্ভব। অর্থাৎ দরজা একেবারে বন্ধ করেননি তিনি, তবে শর্ত স্পষ্ট। আর নেতানিয়াহুর ফোনের বিষয়টি, নেতানিয়াহু আদৌ ফোন করেছিলেন কিনা ওয়াশিংটন তার স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। এই নীরবতা নিজেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কূটনীতির দুনিয়ায় এ ধরনের নিরুত্তর থাকাটা সাধারণত স্বীকৃতি বলেই ধরে নেওয়া হয়। আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র বসে থাকেনি। কূটনৈতিক টেবিল ছেড়ে সরাসরি সামরিক চাপে ফিরে গেছে ওয়াশিংটন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে। এটি শুধু ইরানের জন্য নয়, বিশ্বের যে কোনো দেশের জাহাজের জন্য প্রযোজ্য হবে, যদি সেই জাহাজ ইরানের বন্দরে যেতে চায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার সকাল থেকে ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে।
তবে অন্যান্য দেশের বন্দরগুলোর মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ইরান যদি এই প্রণালী আগে বন্ধ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে ধাক্কা দিয়ে থাকে, তাহলে এবার যুক্তরাষ্ট্রের অবরোধও ওই একই বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। যুদ্ধের আঁচ এভাবেই পেট্রোলের পাম্প থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়। ইরান অবশ্য এই চাপকে তোয়াক্কা করছে না। পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন, এই অবরোধ ইরানের উপর কোনো প্রভাব ফেলবে না এবং আলোচনার সময় তেহরান বেশ কিছু ইতিবাচক প্রস্তাব দিয়েছিল, যা আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করেছে। গালিবাফ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, আপনারা যদি যুদ্ধ চান আমরা যুদ্ধ করব, আর যদি যুক্তির পথে আসেন আমরা যুক্তিতেই সাড়া দেব। এই কথায় হুমকি আছে, আবার আলোচনার দরজাও একটুখানি খোলা রেখেছেন তিনি। অবরোধের ঘোষণায় যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা ছিল মিত্রদের, কিন্তু ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাজ্যও এবার সরে গেল। হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা এই অবরোধে ব্যবহৃত হবে না। তবে যুক্তরাজ্য পুরোপুরি হাত গুটিয়ে নিচ্ছে না। অঞ্চলটিতে ব্রিটিশ মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখপাত্র। অর্থাৎ সম্পর্ক পুরোপুরি ছেদ নয়, একটি সুচিন্তিত দূরত্ব বজায় রাখছে লন্ডন। যুক্তরাজ্যের এই অবস্থানের পেছনে একটি বাস্তব হিসাব আছে। মুখপাত্র জানিয়েছেন, নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী খোলা রাখার নীতি বৈশ্বিক অর্থনীতি সহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। সহজ কথায়, প্রণালী বন্ধ থাকলে ব্রিটিশ জনগণের পকেটেও টান পড়বে। সেই চাপ সামলানো লন্ডনের পক্ষে কঠিন। এর আগে ফ্রান্সও জানিয়ে দিয়েছিল, হরমুজের অভিযান পরিচালনার জন্য ন্যাটোকে ব্যবহার করা সম্ভব নয় এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এক এক করে সব মিত্ররা সরে যাওয়া ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে একটা বড় ধাক্কা। যুদ্ধ করতে চাইলে কাঁধে কাঁধ মেলানো সঙ্গী দরকার হয়, সেটা ক্রমশ কমে আসছে। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়া এবং নতুন করে অবরোধ ঘোষণা, এই দুটি ঘটনা একসঙ্গে দেখলে স্পষ্ট কূটনৈতিক সমাধান আপাতত আরো দূরে সরে গেছে। ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকেও চাপে ফেলেছে। যুদ্ধবিরতি মানেই চুক্তির পথে যাওয়া, কিন্তু চুক্তি না হলে যুদ্ধবিরতিও টেকে না। সেই চক্রেই আটকে আছে পরিস্থিতি। এই চাপের মাঝেও ইরান পেছনে হাঁটেনি। ইরানের অবস্থান হলো আলোচনায় রাজি, তবে নতি স্বীকার করতে নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো চাপ বাড়াতে রাজি, তবে ছাড় দিতে নয়। এই দুটি অবস্থান যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ সত্যিকারের সমঝোতা সম্ভব নয়। সামনের দিনগুলোতে 3টি জিনিসের দিকে নজর রাখতে হবে: চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ, হরমুজ অবরোধের বাস্তব প্রভাব, আর মিত্রদের এই ক্রমবর্ধমান দূরত্ব ওয়াশিংটন কিভাবে সামলায়। ইসলামাবাদে যে আশার আলো জ্বলেছিল সেটা 21 ঘন্টায় নিভে গেছে। পরের বৈঠক কোথায়, কখন আর আদৌ হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. না, সফল হলো না আলোচনা। এই একটি বাক্যই যেন পুরো পৃথিবীর বুকের উপর একটা ভারী পাথর হয়ে বসে আছে। বিশ্বের আনাচে কানাচে, নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কফিখোর, তেহরানের গলিতে হাঁটা কোনো সাধারণ মানুষ, কিংবা ঢাকার কোনো চায়ের দোকানের আড্ডাবাজ, সবাই অপেক্ষা করছিল কি হবে এই আলোচনার পরিণতি। মনে হচ্ছিল যেন পৃথিবী এক বিশাল পরীক্ষার হলে বসে আছে, আর প্রশ্নপত্রে লেখা যুদ্ধ না শান্তি। কিন্তু ফলাফল বের হলো অসম্পূর্ণ। 21 ঘন্টার টানা বৈঠক, অসংখ্য প্রস্তাব, পাল্টাপাল্টি যুক্তি, সব শেষে ফলাফল শূন্য। কূটনীতির ভাষায় যাকে বলা হয় নো ব্রেক থ্রু।
সাধারণ মানুষের ভাষায় তার স্রেফ হলো না কিছুই। যে আলোচনাকে ঘিরে এত আশা, এত উত্তেজনা, এত কূটনৈতিক নাটক, সেটি শেষ পর্যন্ত গিয়ে ঠেকল একেবারে ব্যর্থতার দরজায়। যেন বহু প্রতীক্ষিত এক নাটকের শেষ দৃশ্য হঠাৎ করেই আলো নিভে গেল, আর দর্শক বুঝতেই পারল না শেষটা কোথায়। ইসলামাবাদে বসেছিল সেই মহা আলোচনা, বিশ্বের মানুষের চোখ ছিল সেখানে, ইতিহাসের পাতায় যেটি একদিন লেখা হতে পারত নতুন এক মোড় হিসেবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এত বড় উচ্চ পর্যায়ের সরাসরি আলাপ এ যেন বহু বছরের জমে থাকা বরফ গলানোর এক চেষ্টা। পাকিস্তান মধ্যস্থতা করেছিল, যেন দুই রাগী বন্ধুর মাঝে বসে থাকা তৃতীয় কোনো বন্ধুর মতো, যে বলছে দেখো ঝগড়া করো না, বসে কথা বলো। কিন্তু সমস্যা হলো, যখন দুজনই নিজেদের ঠিক মনে করে তখন কথোপকথন আর কথোপকথন থাকে না, তা হয়ে যায় যুক্তির লড়াই, আর সেই লড়াইয়ে কেউ হারতে চায় না। 21 ঘন্টা ধরে চলল সেই আলোচনা। শুনতে যতটা দীর্ঘ, বাস্তবে তার চেয়েও বেশি ক্লান্তিকর। কারণ এই 21 ঘন্টা ছিল কেবল সময় নয়, বরং ছিল দুই দেশের দীর্ঘ ইতিহাস, অবিশ্বাস আর শক্তির সংঘর্ষের প্রতিচ্ছবি। ইরান বলছে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে যা শুধু আলোচনার টেবিলে নয়, যুদ্ধের ময়দানেও আদায় করা যায়নি। কথাটা শুনলে মনে হয় যেন কেউ দাবার বোর্ডে এমন একটা চাল দিয়েছে যা নিয়মের মধ্যেই পড়ে না। তাদের অভিযোগ, এই দাবিগুলো ছিল অযৌক্তিক, অতিরিক্ত উচ্চাভিলাষী। বিশেষ করে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি আর আঞ্চলিক নিরাপত্তা, এই তিনটি বিষয় যেন আলোচনার কেন্দ্রে দাঁড়িয়েছিল, এবং ঠিক এখানে গিয়েই সবকিছু আটকে যায়। হরমুজ প্রণালী, যে জায়গা দিয়ে পৃথিবীর এক বড় অংশের তেল চলাচল করে, সেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র বলছে এখানে কোনো একক দেশের নিয়ন্ত্রণ চলবে না, আর ইরান মনে করছে এটি তাদের আঞ্চলিক বাস্তবতার অংশ। এই টানাপোড়েন যেন নদীর দুই তীরের মতো, একটি আরেকটির দিকে তাকিয়ে থাকে কিন্তু কখনো মিশে যায় না। আর ঠিক এই সময় যখন বিশ্ব অপেক্ষা করছে একটুখানি ইতিবাচক খবরের জন্য, তখন খবর আসে ডোনাল্ড ট্রাম্প নাকি বসে রেসলিং দেখছিলেন। কি অদ্ভুত মিল! একদিকে কূটনৈতিক রেসলিং চলছে ইসলামাবাদের টেবিলে, আর অন্যদিকে বাস্তব রেসলিং দেখছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। মনে হয় হয়তো তার মনেও তখন চলছিল এক ধরনের রেসলিং, শক্তি বনাম কূটনীতি, ধৈর্য বনাম আক্রমণ, নীরবতা বনাম হুমকি। আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি চুপ করে গেলেন। এই চুপ করে যাওয়াটা ছিল সবচেয়ে ভয়ের, কারণ কিছু কিছু নীরবতা আছে যা হাজারটা কথার চেয়েও বেশি আওয়াজ করে। তার এই নীরবতা যেন ঝড়ের আগের পূর্বাভাস। বাতাস থেমে যায়, পাখিরা চুপ হয়ে যায়, আর মানুষ বুঝতে পারে কিছু একটা আসছে। এবং সত্যি খুব বেশি দেরি হলো না, নীরবতার পরেই এলো হুমকি। আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি। এই একটি বাক্য যেন আবার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি এক ধরনের শক্তির ঘোষণা, আবার একই সঙ্গে এক ধরনের অস্থিরতার প্রকাশ। তিনি বললেন ইরানের জ্বালানি খাত, বিদ্যুৎ কেন্দ্র সবকিছু ধ্বংস করে দিতে পারেন। এমনকি হরমুজ প্রণালী নিয়েও স্পষ্ট জানিয়ে দিলেন, হয় সবাই যাবে, না হয় কেউ না। এ যেন সেই পুরনো গল্প, আমার নিয়মে খেলো, না হলে খেলা বন্ধ। এই হুমকির পেছনে যে যুক্তি, সেটিও কম নাটকীয় নয়। তিনি বলছেন ইরান তাদের পছন্দের দেশগুলোর কাছে
তেল বিক্রি করে লাভ করবে, এটি হতে দেওয়া হবে না। অর্থাৎ অর্থনৈতিক চাপের মাধ্যমে এক ধরনের অবরোধ তৈরি করার পরিকল্পনা। এই অবরোধের তুলনা তিনি করেছেন ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে, তবে আরো বড় পরিসরে। বিশ্বজুড়ে তখন শুরু হলো নতুন আলোচনা। এটি কি কেবল হুমকি, নাকি সত্যি কোনো বড় পদক্ষেপের প্রস্তুতি? ইরানের পক্ষ থেকে কিন্তু অন্যরকম সুর শোনা যাচ্ছে। তারা বলছে একটি বৈঠকে কোনো সমঝোতা হবে এমন প্রত্যাশা তাদের ছিল না, বরং তারা এটিকে দেখছে একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু হিসেবে। তাদের ভাষায় আলোচনা এখন কারিগরি পর্যায়ে গেছে। বিশেষজ্ঞরা কাজ করছেন, খসড়া তৈরি হচ্ছে। মত পার্থক্য থাকলেও যোগাযোগ বন্ধ হয়নি। এই বক্তব্য শুনলে মনে হয় যেন কেউ বলছে খেলা শেষ হয়নি, শুধু প্রথমার্ধ শেষ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই প্রথমার্ধ, এরপরে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে গেছে। কারণ সবাই জানে দ্বিতীয়ার্ধে কি হতে পারে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। গত 28 ফেব্রুয়ারি সেই হামলার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যে যেন এক বিশাল দাবার বোর্ডে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে বিস্ফোরণের সম্ভাবনা। এই অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতা ছিল একটুখানি আশার আলো, কিন্তু সেই আলো এখন ঝাপসা হয়ে গেছে। একজন বলছে শান্তি, আরেকজন বলছে শর্ত, একজন বলছে সমঝোতা, আরেকজন বলছে নিয়ন্ত্রণ। ফলে যা হওয়ার তাই হয়েছে, আলোচনা হয়েছে কিন্তু ফলাফল হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? ট্রাম্পের নীরবতা আবার ভাঙবে, নাকি আরো বড় কোনো পদক্ষেপ আসবে? ইরান কি তাদের অবস্থান নরম করবে, নাকি আরো শক্ত হবে? আর সবচেয়ে বড় কথা, এই কূটনৈতিক ব্যর্থতা কি আবার যুদ্ধের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্ব এখন এক অদ্ভুত অপেক্ষায় আছে। এই অপেক্ষা শান্তির নয়, বরং অনিশ্চয়তার। হয়তো আবার আলোচনা হবে, আবার টেবিল বসবে, আবার কাগজে কলমে কিছু লেখা হবে, কিন্তু বিশ্বাসের যে ফাঁক তৈরি হয়েছে সেটি পূরণ করা সবচেয়ে কঠিন। কারণ যুদ্ধের চেয়ে কঠিন হলো বিশ্বাস ফিরিয়ে আনা। আর এই মাঠে কেউ কাউকে বিশ্বাস করছে না, আর বিশ্বাস ছাড়া কোনো আলোচনাই সফল হয় না। তাই আজকের এই ব্যর্থতা শুধু একটি আলোচনার ব্যর্থতা নয়, এটি একটি সম্ভাবনার ব্যর্থতা, এটি একটি আশার ব্যর্থতা। তবুও পৃথিবী থেমে থাকে না, বিশ্ব রাজনীতি তার নিজের মতো করে চলতে থাকে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা পুরনো সত্য আবার মনে করিয়ে দেয়। যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন, আর শান্তি সেটা আরো কঠিন। ইসলামাবাদের সেই 21 ঘন্টা আমাদের শিখিয়েছে কূটনীতি শুধু টেবিলে বসে কথা বলা নয়, এটা শক্তি, অহংকার, স্বার্থ আর সময়ের জটিল সমীকরণ। এখন প্রশ্ন একটাই, এই সমীকরণের সমাধান হবে, নাকি আবারও ইতিহাসের খাতায় যোগ হবে আরেকটি যুদ্ধের অধ্যায়?